আজকে আমরা আলোচনা করব মালভূমি সম্পর্কে। কাকে বলবো মালভূমি? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উচ্চতাযুক্ত বহুদূর বিস্তৃত চারিদিকে খাড়া ঢালযুক্ত ভূমি, যার উপরিভাগ মৃদু ঢেউ খেলানো, তাই হলো মালভূমি। মালভূমির ক্ষেত্রে আমরা দেখব যে উচ্চতা 300 মিটারের বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে অতি উচ্চ মালভূমিও রয়েছে, যেখানে উচ্চতা 4000 মিটারও হতে পারে। মালভূমির চারিপাশে খাড়া ঢাল থাকে, সেই কারণে মালভূমিটার উপরিভাগ অনেকটা সমতল হয় আর আকৃতি অনেকটা টেবিলের মতো হতে পারে। তাই মালভূমিকে অনেক সময় টেবিল ল্যান্ড বলা হয়। তবে সমতল পুরোটা হয় না, মালভূমির উপরি অংশটা ঢেউ খেলানো, অসমতল বা তরঙ্গায়িত হয়। মালভূমি কয় প্রকার, কী কী? মালভূমিকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ভূ আলোড়নে গঠিত মালভূমি, দ্বিতীয়টা হচ্ছে ক্ষয়ের ফলে গঠিত মালভূমি, তৃতীয়টি আগ্নেয় বা সঞ্চয়জাত মালভূমি। এছাড়াও কিছু কিছু ভূবিজ্ঞানী অন্যান্য মালভূমি আরেকটি শ্রেণীবিভাগ করে থাকেন। ভূ আলোড়নে গঠিত মালভূমির মধ্যে পর্বতবেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, তির্যক মালভূমি, চ্যুতির ফলে সৃষ্ট মালভূমি দেখা যায়। ক্ষয়ের ফলে গঠিত মালভূমির মধ্যে পড়ে ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সম মালভূমি। আগ্নেয় বা সঞ্চয়জাত মালভূমির মধ্যে পড়ে হচ্ছে লাভা মালভূমি। এছাড়াও অন্যান্য মালভূমি পিটমন্ট বা পাদদেশীয় মালভূমি, মরু অঞ্চলের মালভূমি, তুষার মালভূমি। আমাদের সিলেবাসে প্রধানত 4 ধরনের মালভূমি আলোচনা করা হয়েছে। সেগুলি হলো পর্বতবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, লাভা মালভূমি ও মহাদেশীয় মালভূমি। প্রথমে আমরা আলোচনা করব পর্বতবেষ্টিত মালভূমি কি বা কাকে বলবো। এই মালভূমি নামটা থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি মালভূমিটি চারিদিক পর্বত দ্বারা বেষ্টিত। গিরিজনী প্রক্রিয়ায় পাতগুলির চাপে মহীখাত থেকে ভঙ্গিল পর্বত যখন উত্থিত হচ্ছিল, তখন পর্বতগুলির সাথে সাথে মহীখাতের মাঝখানের অংশটা উপরে উঠে এসে উঁচু হয়ে এই ধরনের মালভূমি সৃষ্টি করেছে। উদাহরণ হিসাবে বলা যায় তিব্বতের মালভূমি। এই তিব্বতের মালভূমি 10,000 বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট পৃথিবীর পর্বতবেষ্টিত মালভূমিগুলির মধ্যে অন্যতম, এবং দেখা যাচ্ছে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে এই তিব্বত মালভূমিটি অবস্থিত। ভারতের উচ্চ হিমালয় ও কারাকোরামের মাঝে লাদাখ মালভূমি, মধ্য এশিয়ার পামির মালভূমি, এছাড়াও উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলে ইকুয়েডর, বলিভিয়া মালভূমি এই ধরনের মালভূমি উদাহরণ।
তিব্বত মালভূমির কথা আমরা পড়লাম বা জানলাম, কিন্তু পৃথিবীর ছাদ কাকে বলা হয়? আমরা আগেই জানি যে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। মধ্য এশিয়ার পামির পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি এবং অনেকগুলো পর্বত এখান থেকে বেরিয়েছে, আবার তাই একে পর্বতগ্রন্থিও বলা হয়ে থাকে। এতই উঁচু, 5000 মিটারের কাছাকাছি গড় উচ্চতা, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। পর্বত বেষ্টিত মালভূমি কি কি ধরনের বৈশিষ্ট্য থাকবে? প্রথমত, মালভূমিটি উঁচু হবে এবং এর চারিদিকে নবীন মুঙ্গিল পর্বত দ্বারা বেষ্টিত হবে। দ্বিতীয়ত, ভূত্বকের যে দুর্বল স্থান বলতে আমরা বুঝি পাত সীমানা অঞ্চল। এই পাত সীমানা অঞ্চল বরাবরই এই মালভূমিগুলো সৃষ্টি হয়ে থাকে। তৃতীয়ত, মালভূমিগুলির বেশিরভাগ অংশই পাললিক শিলাস্তর দ্বারা গঠিত। তার কারণ আমরা মুঙ্গিল পর্বতের উৎপত্তির সময় দেখেছি মহীখাতে যে পাললিক শিলাস্তর ছিল সেটাই ভাঁজপ্রাপ্ত হয়ে উত্থিত হয়ে মুঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। আর এই মহীখাতের মাঝখানের অংশটাই তো এই মালভূমি, তাই এটাও পাললিক শিলাস্তরটাই বেশি আমরা দেখতে পাবো। দ্বিতীয় মালভূমি যেটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কথাটার মধ্যেই দেখো ব্যবচ্ছিন্ন মানে কোনো কিছুর দ্বারা মালভূমিগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে গেছে বা উচ্চ স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। কিরকম? কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত কোনো প্রাচীন ভূখণ্ড বা ভূমিভাগ যদি তার উপর দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করে চলে তার ফলে নগ্নীভবন প্রক্রিয়াটাই এখানে আমরা দেখতে পাবো। এর ফলে নরম শিলাস্তরে তাড়াতাড়ি ক্ষয়কার্য শুরু হবে, কঠিন শিলাস্তর তুলনামূলকভাবে কম ক্ষয় পাবে এবং সেগুলোই মালভূমি রূপে অবস্থান করবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে মালভূমিগুলো সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন, তাই এগুলোকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতের মালনাদ, মধ্য ভারতের বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, হাজারিবাগ মালভূমি, ছোটনাগপুর মালভূমি এই ধরনের মালভূমির উদাহরণ। কি কি রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো বা এই মালভূমিতে আমরা কি কি বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে? প্রাচীন ভূখণ্ড, সেই অঞ্চলেই দেখা যাবে এই মালভূমি। কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হবে আর মালভূমিগুলো প্রায় সমান উচ্চতা বিশিষ্ট হবে আর নদী উপত্যকা দ্বারা এগুলো বিচ্ছিন্ন। তৃতীয় যে মালভূমি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে লাভা মালভূমি। লাভা মালভূমি বোঝাই যাচ্ছে যে ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল স্থান থেকে বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে লাভা প্রবাহ রূপে কোনো রকম বিস্ফোরণ ছাড়া, এবং ধীরে ধীরে সেই স্থানটা বা সেই অঞ্চলের উচ্চতা বৃদ্ধি হয়ে সেটা মালভূমির আকার ধারণ করছে। এই মালভূমি পড়ার আগে আমরা একটু অগ্নুদ্গম কি সেটা মনে করে নিই। যে ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটল দিয়ে যদি ম্যাগমা বেরিয়ে আসে, এই বেরিয়ে আসাটাই হচ্ছে অগ্নুদ্গম। এই অগ্নুদ্গম
যখন ম্যাগমা বেরিয়ে আসছে, যদি কোনো রকম বিস্ফোরণ ছাড়াই বেরিয়ে আসে, তাকে আমরা কি বলছি? বিদার অগ্নুদ্গম। এবং এই লাভার স্রোত বিদার অগ্নুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চলকে যেন প্লাবন বা যে বন্যার সময় যেমন নদীর মধ্যে যে পলি থাকে চারিদিকে ছড়িয়ে যায়, এই লাভা প্রবাহ ঠিক সেই রকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, প্লাবিত করে দিচ্ছে অঞ্চলটা। কেন বিদার অগ্নুদ্গমের কথা আমি এখানে বললাম? কারণ এই লাভা মালভূমি বিদার অগ্নুদ্গমের মাধ্যমেই সৃষ্টি হয়। এইভাবে কয়েকবার লাভা উদগীরণ ও তার জমাট বাঁধার কারণেই সমগ্র অঞ্চলটা মালভূমিতে পরিণত হয়। এটি হলো লাভা মালভূমি বা আগ্নেয় মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। উদাহরণ হিসাবে বলতে পারি ভারতের ডেকান ট্যাপ, আফ্রিকার ইথিওপিয়া, অস্ট্রেলিয়ার কিম্বারলে প্রভৃতি। কি বিশেষত্ব আমরা দেখতে পাবো এই মালভূমির ক্ষেত্রে? এই মালভূমিটি বিস্তৃত হবে এবং আকৃতি চ্যাপ্টা। এখানে যে পাহাড় বা পর্বত যদি থাকে, মাথাগুলো চ্যাপ্টা হবে। অসম ক্ষয়কার্যের কারণে অনেক সময় সিঁড়ি বা ধাপের সৃষ্টি হতে পারে। প্রধানত ব্যাসাল্ট বা অ্যাম্ফিবোলাইট শিলা দ্বারা এই মালভূমি গঠিত হয়। মহাদেশের অভ্যন্তরেই এই ধরনের মালভূমি আমরা গড়ে উঠতে দেখে থাকি। ডেকান ট্যাপ কি? প্রায় আজ থেকে 7 থেকে 13 কোটি বছর আগে দক্ষিণ ভারতের পশ্চিমে বিশাল অংশ জুড়ে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে চাদরের মতো লাভা চারিদিকে ঢেকে গেছিল এবং কয়েকবার লাভার এই ধরনের উদগীরণের ফলে প্রায় 5 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট ব্যাসাল্ট শিলাগঠিত এই অঞ্চলটাকেই বলা হচ্ছে ডেকান ট্যাপ। ডেকান দক্ষিণ বা দাক্ষিণাত্য। ট্র্যাপ কথাটা একটা সুইডিশ শব্দ, যার অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ। তার কারণ এই যে মালভূমিটা সেটা ধীরে ধীরে ধাপে ধাপে নেমে এসছে। চতুর্থ যে মালভূমি সম্পর্কে আমরা আলোচনা করব সেই মালভূমিটি হলো মহাদেশীয় মালভূমি। মহাদেশগুলির ভেতরে এমন কতগুলি অঞ্চল আছে যেগুলো গঠিত হয়েছে অতি প্রাচীনকাল এবং এই ভূখণ্ডগুলো সুদৃঢ়, অনমনীয়। দীর্ঘকাল ধরে ভূমিক্ষয় হলেও এবং ভূ আলোড়নের প্রভাব খুব বেশি পড়েনি এখানে। এই ধরনের মহাদেশের ভেতরে এই ধরনের মালভূমিগুলোকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। দেখা যায় এই ধরনের মালভূমি মহাদেশের ভেতরে হয় এবং মহাদেশটি মালভূমির আশেপাশে কোনো না কোনো অংশে জলভাগ দ্বারা বেষ্টিত হতে পারে। প্রাচীন এই মালভূমিগুলোকে সিল্ট বলা হয়। উদাহরণ হিসাবে পৃথিবীতে মোট 12টা সিল্ট অঞ্চল রয়েছে, যার মধ্যে সাইবেরিয়ার সিল্ট অঞ্চল হচ্ছে বৃহত্তম সিল্ট। এছাড়া কানাডিয়ান সিল্ট, আরব সিল্ট, ভারতের উপদ্বীপীয় সিল্ট, এগুলো সিল্ট বা মহাদেশীয় মালভূমির প্রকৃত উদাহরণ। কি কি বৈশিষ্ট্য বা বিশেষত্ব দেখা যাবে এই মালভূমির ক্ষেত্রে? এই মালভূমি শক্ত শিলা দ্বারা গঠিত। ভূ আলোড়নের ফলে খুব কম ফাটল বা চ্যুতি দেখা যাবে। ভাঁজ তো কোনোভাবেই সৃষ্টি হয় না। দীর্ঘকাল ধরে নগ্নিভবন কাজ
এর ফলে এই মালভূমি নিচু মালভূমি বা সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। মালভূমিগুলির বিস্তার খুব বেশি। এবার দেখো যে মানব জীবনে মালভূমি কি কি প্রভাব বিস্তার করে। বেশিরভাগ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ হিসাবে বলা যায় ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। তার কারণ এই মালভূমিগুলোতে সোনা, রূপো, হিরে, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান খনিজ দ্রব্য সমৃদ্ধ। খনিজ দ্রব্য যেহেতু পাওয়া যাচ্ছে, তাই মালভূমিগুলোতে খনিজ দ্রব্যের ওপর ভিত্তি করে বিভিন্ন শিল্প, লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, তামা নিষ্কাশন শিল্প গড়ে উঠছে। উদাহরণ হিসাবে জামশেদপুর, ভিলাই, বোকারো এই সকল শিল্পাঞ্চলের কথা উল্লেখ করা যায়। এছাড়াও এই অঞ্চলটা যেহেতু উপরিভাগ তরঙ্গায়িত, তাই এখান থেকে নদী যদি প্রবাহিত হয়, নদী খরস্রোতা হবে এবং জলবিদ্যুৎ উৎপাদনে উপযোগী। মালভূমি অঞ্চলে বন্দুর এবং অনুর্বর মৃত্তিকার কারণে কৃষিকাজ সেইভাবে হয় না, তবে পশুপালন কিন্তু এই অঞ্চলে বিখ্যাত। এছাড়া বনজ সম্পদ, পর্যটন, শিল্প মালভূমি অঞ্চলে গড়ে উঠেছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মালভূমি কাকে বলে, মালভূমির শ্রেণীবিভাগ, 4 ধরনের মালভূমি কি কি: পর্বতবেষ্টিত, ব্যবচ্ছিন্ন, লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি। মানব জীবনে মালভূমির কী ধরনের প্রভাব দেখা যায়।